জ্বালানি সংকটের মধ্যেই বাড়ল সব ধরনের তেলের দাম। কৃষি উৎপাদন, পরিবহন সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণের শঙ্কা। মজুত সক্ষমতা বৃদ্ধি না করায় বিশ্ববাজারের রাজেই কাবু হচ্ছে দেশ। টেকসই জ্বালানি কাঠামো গড়তে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ। রাজধানীতে তেলের জন্য মাইলের পর মাইল লাইন, যানজটে আটকা হাজারো বাহন, অপেক্ষায় স্তব্ধ হচ্ছে আগে থেকেই গতিহীন মহানগর। 2 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি সরকার। চ্যালেঞ্জের মধ্যেও আছে সাফল্য, বৈশ্বিক সংকটে আছে সমালোচনাও। এবং যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে অনিশ্চয়তার আধার কাটছে না। হরমুজ প্রণালী বন্ধে টালমাটাল জ্বালানি তেলের বৈশ্বিক বাজার। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অক্টেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। এমনটাই বলছেন সাধারণ মানুষ। আমরা ভাই রাইড শেয়ার করি। আমরা যদি 25 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টা যদি তেল নেই, তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তা দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। সংকটের মধ্যেই সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে মরার ওপর খাড়ার ঘা বলে দেখা হচ্ছে। কালকে সকালে ধরেন অফিসে বেরোচ্ছে 8টার সময়, সেইভাবেই আসি মনে করেন এখন। তাহলে 8টা, এখন বাজে 10টা, অর্থাৎ 26.5 ঘন্টা রানিং অলরেডি। সিরিয়াল দিয়ে 7-8 ঘন্টা লাইনে দাঁড়ায় শেষ আস্তে আস্তে বল মাইকিং করে বলে দেয় যে নাই। বাইকের উপরে কিছুক্ষণ ঘুম যায়, কিছুক্ষণ দেখা গেছে যে গল্প গুজব করি। অসহায় মানুষেরই ফ্রেন্ড হয়, এটা এখানে আবার প্রমাণ হলো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, এখন সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও ভোক্তাদের দাবি, সরকার যাই বলুক, এমন সিদ্ধান্তে বাড়বে মূল্যস্ফীতি। পূর্ণ ঘন্টা কাজ করেও দিন শেষে বাজারের ব্যাগ ভরতে পারবেন কিনা সেই শঙ্কা তাদের। একদিন তেল নিতে গেলে 3 দিন নাই মিনিমাম। আমি যখন আজকে 3 দিন ফ্যাক্টরি যেতে পারি না, বাধ্য হয়ে আজকে আমি নিজেই আমার ড্রাইভার তেল নিতে পারে নাই। রাতারাতি দাম বাড়লেও কমেনি ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন। খরতাপে অপেক্ষমান এই মানুষগুলোর ভাবনায় জ্বালানির মূল্য বৃদ্ধির এই প্রভাব কতদূর ভোগাবে সেই চিন্তা। আমি রাত 10টার সময় দাঁড়াইছি, এই এখনো আছি, এখনো তেল পাই নাই। আমি আসছি গাজীপুর থেকে তেল নেওয়ার জন্য, এই রাত্রে 9টায় সিরিয়ালে দাঁড়াইছি, এখনো পর্যন্ত আছি তেল নেওয়ার জন্য। এখন বাড়ায় দিয়ে যদি আমাদের অ্যাভেলেবেল হয় তেলটা, তাহলে তবুও ভালো, এত ভোগান্তি ভালো লাগতেছে না। দাম বাড়লেও যদি পাওয়া যায় তাহলে এটা আমাদের জন্য ভালো, আর যদি দাম বাড়ার পরেও যদি তেল না পাই তাহলে তো এটা বাড়ায় কোনো লাভ হয় না। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। এখন দেখার বিষয়, জ্বালানির এই বাড়তি দাম ফিলিং স্টেশনের লাইন কমাবে নাকি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অক্টেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানবো, রাজধানীর আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সংকট করতে করতেই তো সব ধরনের জ্বালানির দাম বাড়ানো হলো, এতে সরবরাহ ঠিকঠাক হবে কিনা বা গ্রাহকের ভোগান্তি কমবে কিনা, কর্তৃপক্ষ কি বলছে এবং গ্রাহকদের আসলে মন্তব্য কি, আপনার মাধ্যমে জানতে চাই। জি কৌরি, আসলে যে গ্রাহক ভোগান্তির কথা বলছেন, ভোক্তা পর্যায়ের ভোগান্তির কথা বলছেন, সে ভোগান্তির কোনো কিন্তু কমতি আমরা এখন পর্যন্ত দেখি না। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখছিলাম যে অধিকাংশ পেট্রোল পাম্প এখনও বন্ধ রয়েছে। যেই 2-1টি পেট্রোল পাম্প খোলা রয়েছে সেগুলোতেও কিন্তু দীর্ঘ সারি রয়েছে, এবং যে তেলের দাম বৃদ্ধিতে যে মানুষের একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এক অংশ বলছেন যে এই দাম বৃদ্ধি যদি তেলের সহজলভ্যতা দেয়, তেল যদি পাওয়া যায়, তাহলে তারা এটিকে সাধুবাদ জানাবে। আর আরেকটা পক্ষ বলছেন যে এই দাম আসলে এতটা বাড়ানো যৌক্তিক না, একটু কম করে বাড়ানো গেলেও হয়তো তাদের জন্য একটু উপকার হতো, তারা হয়তো একটু স্বস্তি পেতেন। তবে সব মিলিয়ে কিন্তু এই যে দাম বৃদ্ধি, এই সম্পর্কে কিন্তু অধিকাংশ মানুষই এখন পর্যন্ত তারা জানেন না, এবং তারা এই বিষয়গুলোতে এখনো বুঝতে পারছেন না আসলে কি হবে। আমি একটু জানতে চাইবো একজন
গ্রাহকের কাছে। ভাই একটু যদি আমাদেরকে জানাতেন, আমাদেরকে যদি একটু জানাতেন যে দাম বাড়লো তেলে, এটাতে আসলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে? এটার কি প্রভাব পড়বে? তেলের যখন দাম কমে 2 টাকা কমে, আর বাড়ার সময় 20 টাকা বাড়ে। এই হলো দেশের অবস্থা। 98 টাকা থেকে তেল গেছে 30 টাকা, কমে এসে 20 টাকা পর্যন্ত, আবার 40 টাকা বেড়ে গেছে। সরকার চেঞ্জ হয়, দাম বাড়ে, দাম আর কমে না। এতে আপনাদের কি প্রভাব পড়বে, কি ভাবছেন? এটার কি প্রভাব পড়বে? দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে দিনে দিনে, এটাই তো আমরা বুঝতেছি। আমি একটু আরেকটু জানার চেষ্টা করবো। ভাই আপনি যদি একটু জানাতেন, আমরা অন্য একজনের কাছে জানার চেষ্টা করব। ভাই একটু যদি আমাদেরকে জানাতেন যে তেলের যে দাম বৃদ্ধি হলো, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে দাম বেড়ে গেছে, এটা আসলে আমরা পজিটিভলি নেওয়ার দরকার, কিন্তু তারপরেও আমাদের যদি যে চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে আমাদের মনে কষ্ট থাকতো না। আমি রাতের 3টের সময় আসছি এখানে, কিন্তু আসার পরে এই যে সিরিয়ালে এখনও যাইতে পারিনি, কিন্তু এখন দেখতেছি যে 1000 টাকার তেল দিবে। তো আমার তো আবার 3 দিন পরে ফির সিরিয়াল ধরতে হবে। যেহেতু দাম বাড়াইছে, আপাতত আমাদের সবার যা চাহিদা সেটা পূরণ করুক, তাহলে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হবে। গৌরী, আসলে শুনছিলেন যে অনেকে কিন্তু বলছেন যে দাম বাড়ার পরেও কিন্তু যে লিমিটেশন রয়েছে, যে রেশনিং রয়েছে পাম্প থেকে, সেগুলো কিন্তু করা হচ্ছে। তো তারা চাচ্ছেন যে রেশনিং পদ্ধতি উঠে যাক, যেহেতু তারা অধিক মূল্যে পেট্রোল ক্রয় করছেন, সেহেতু তারা ফুল ট্যাঙ্কি বা তাদের চাহিদা মতন তারা তেল নিতে চাচ্ছেন। এবং পাশাপাশি অন্যান্য যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতেও যাতে প্রতিনিয়ত তেল দেওয়া হয়, তাহলে তাদের ভোগান্তি কিছুটা কমবে। তো গৌরী, রাজধানীর ফুয়েল স্টেশনগুলো থেকে আমার কাছে তেলের দাম বৃদ্ধি নিয়ে এতটুকু সর্বশেষ ছিল। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ী উদ্যোক্তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন 1.5 দশকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ব্যাপক মাত্রায় বাড়লেও বাড়েনি মজুত সক্ষমতা। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য আঁচে বড় সংকটে পড়ছে দেশ। তাই আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশে পড়ে তার প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে আজ এই সংকট। 17 বছরে দেশি উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেয়ে আমদানি নির্ভরতা বেড়েছে বহুগুণ, অথচ সেই অনুপাতে বাড়েনি জ্বালানি তেলের মজুদ সক্ষমতা। ফলে বৈশ্বিক যে কোনো সংকটেই দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে দেশের জ্বালানি খাত। এভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি যেখানে গণশুনানি হওয়ার কথা, গণশুনানিতে এর যৌক্তিকতা, ন্যায্যতা যাচাই বাছাই হওয়ার কথা, সেসব করার কোনো বালাই নেই। আগের সরকার যা করেছে, এই সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আগের সরকার এই সব কাজ যেসব প্রতিষ্ঠান করেছে, যেসব লোক দিয়ে করানো হয়েছে, এখন সেই সব প্রতিষ্ঠান সেই সব লোকই করতেছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্প মালিকদের জন্য। ব্যবসায়ীদের আশঙ্কা, দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি শিল্প উৎপাদনে নতুন করে বড় চাপ তৈরি করবে, যা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাকে কঠিন করে তুলবে। আমরা যারা বিভিন্ন গার্মেন্টসে ইলেকট্রিকের ব্যাকআপ আমরা ডিজেল জেনারেটর দিয়ে আমরা দিই, সেখানেও আমরা ডিজেল পাচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথে বসেও সার্কুলার দেওয়ার পরেও কিন্তু পাচ্ছি না। বিজিএমই থেকে সুপারিশ দেওয়ার পরে, থানা সুপারিশ, ডিসি সুপারিশ নেওয়ার পরও আমরা 300 লিটার 400 লিটার তেল পাচ্ছি একদিন পর পর। ভবিষ্যতের জন্য একটি টেকসই জ্বালানি কাঠামো গড়তে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রসারে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মধ্যম এবং দীর্ঘমেয়াদে তারা যদি কৃষিতে সোলার ইরিগেশনে ট্রানজিশন করে এবং ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয়, তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেই বিশ্ববাজারে কেটে যাবে তেল নিয়ে অস্থিরতা। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এক শহর, অসংখ্য লাইন, কেউ তেলের জন্য, কেউ আবার পথের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সবাই থামে একই জায়গায়, অপেক্ষার দীর্ঘ এক গোলক ধাঁধায়। তেলের লাইনে দাঁড়িয়ে গাড়ি, আর সেই গাড়ির জন্য থমকে থাকা পুরো সড়ক। রাজধানী যেন নিজেই নিজের গতির পথ রুদ্ধ করে রেখেছে। অবশ্য ঢাকা এমনিতেই গতিহীন, এখন রূপ নিয়েছে স্তব্ধতায়।
যে সার্ভিসগুলো জরুরি সেই সার্ভিসগুলো, কিন্তু রাতব্যাপী তেলটা দিলে আমার মনে হয় এই রাস্তাঘাটের এই যানজটটা থাকবে। বসরা তো আর এগুলো করতেছে না, বুঝতেছে না। রোদের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থায় আমাদের চাকরি বাকরি বাঁচানো এখন টাফ ব্যাপার হয়ে গেছে। পাখির চোখে তিলোত্তমা নগরী ঢাকা। সড়ক মহাসড়ক অলিগলি কেবল লাইন আর লাইন, যেখানে অপেক্ষমান বাহনের সঙ্গে থমকে থাকা চালকদের মলিন মুখ। পেট্রোল পাম্পগুলোর সামনে শুরু হওয়া লাইন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো সড়ক, ছড়াচ্ছে অলিগলিতেও, ফলে সড়ক হারাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। একটি লাইন জন্ম দেয় আরেকটি লাইনের। তেলের অপেক্ষার কারণেই স্থবির গোটা শহর। অনেক টাইমের হ্যাম্পার হচ্ছে এখন আসলে, যে আগে যেখানে আধা ঘন্টায় যাওয়া যেত সেখানে দেখা যাইতেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওটা মেকআপ ইয়া হচ্ছে। আমরা সময় মতো অফিসে পৌঁছতে পারছি না, আমরা একটা যে কোনো কাজ করতে পারছি না সময় মতো, এই যানজটের কারণে। স্লোথ নগরীতে এমনিতেই কর্মঘণ্টার বালায় রাখা দেয়, তার উপর এখনকার পরিস্থিতি সেই কর্মঘণ্টা গলে যায় অপেক্ষায়, ক্লান্তি জমে ওঠে চোখে মুখে, আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, এই পাম্প ওই পাম্প ওই পাম্প, লাইন পাই নাই। টানা 10.5 ঘন্টা আমি লাইনে দাঁড়ানোর পর তেল পাই নাই। মাথায় যাওয়ার পরে বলছে যে তেল শেষ। এখন মনে করেন প্রত্যেকটা দিন একই অবস্থা। মহাখালী, বিজয়সরণী, আসাদগেট, বনানী, খিলক্ষেত আর উত্তরা এলাকার নাম যাই হোক, দৃশ্য একটাই। আমরা ভাই রাইড শেয়ার করি। আমরা যদি 25 ঘন্টা 26 ঘন্টা 28 ঘন্টা যদি তেল নেই, তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তায় দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই শহরে এখন জরুরি বলে কিছুই নেই, সবই আটকে আছে একই স্রোতে, সবাই লড়ছে সময়ের সঙ্গে আর হেরে যাচ্ছে প্রতিদিন। যেভাবে জ্যামজট বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই বাড্ডা থেকে হেঁটে আসতে হয়, এখন বাস পাওয়া যায় না, আর মেয়েদের তো আরো কষ্ট বেশি হচ্ছে। 10 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাচ্ছে। অনেক সময় গাড়ি পাচ্ছি না। সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের পকেটেও। রাইড শেয়ার থেকে গণপরিবহন, সবখানেই বাড়তি চাপ আর বাড়তি হিসাব। ওদের এখন চাহিদা হয়ে গেছে যে দিতে হবে, যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, ওরাও বেশি দাবি করে। তৈলের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে প্রত্যেকটা পাম্পেই দেখা যায় কমপক্ষে 2টা বা 3টা সিরিয়ালে আছে। বেশিরভাগ মোটরসাইকেলগুলি এখানে আটকা থাকে, সেক্ষেত্রে তো এখানে সমস্যা হয়, টাইম টু টাইম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমার লাইন হয়ে যায় আঁকাবাঁকা। গানের কথাটা যেন এখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। লাইন এখন এই শহরের এক নতুন পরিচয়। তেলের জন্য লাইন, যানজটের লাইন, আর সবশেষ আছে অপেক্ষার লাইন। তেলের সংকট আর যানজট দুটো মিলেই তৈরি হয়েছে নতুন এক জটিল পরিস্থিতি, যেখানে শ্রম, সময় আর অর্থ সবই এখন আটকে আছে এই লাইনের ফাঁদে। তাই তো দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই 2 মাস পার করল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। ভোটের কালি মোছার আগেই খাল খনন, ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি চালু সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে একে একে। ভারতের সাথে স্থবির সম্পর্ক উন্নয়নে চলছে তৎপরতা। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সঠিক ব্যবস্থাপনা নিয়ে কিছুটা সমালোচনাও আছে। পাশাপাশি বিগত সরকারের ব্যর্থতা হলেও হাম পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। অবশ্য সরকারকে মূল্যায়নের জন্য 2 মাস যথেষ্ট সময় নয় বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্র পরিচালনায় গত 17 ফেব্রুয়ারি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ গ্রহণের 2 মাস পার করল বিএনপি সরকার। এই সময়ে দল হিসেবে বিএনপি নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন মহলে। বিশ্বস্তার সহিত পালন করিব। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানের ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষক কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন কাজ শুরু করেছে সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি দৃশ্যমান করা সহ প্রথম 60 দিনের স্থিতিশীলতা আনয়নে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। সরকারের যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে নেতৃত্ব প্রধানমন্ত্রী দিচ্ছেন তার ছোট ছোট কাজের মাধ্যমে এটি অন্যতম। এই মুহূর্তে হয়তো বা সরকার সিম্প্যাথি মানুষের পাচ্ছে, যদিও পাম্পে আমরা তেলের জন্য হাহাকার দেখছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটি একটা চাপিয়ে দেওয়া সমস্যা। আর একটি হচ্ছে যে হাম কেন্দ্রিক একটি বিব্রতকর অবস্থা এই সরকারের জন্য তৈরি হয়, যেটি আসলে এই সরকার ইনহেরিট করেছে আগের সরকারের কাছ থেকে। সরকারের সবচেয়ে বড় সফলতা যেটা আমি মনে করি যে সামাজিক স্থিতিশীলতা এসেছে।
এবং তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মব সন্ত্রাস যেভাবে লাইসেন্স পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা কিন্তু পুরোপুরি না হলেও 90% কমে এসেছে, বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ কারো কারো। বিশ্ব অর্থনীতিতে এত বড় চাপ তৈরি না হতো, যে ইরান ইসরায়েল ইউএসের যে যুদ্ধ, সেটা না হলে কিন্তু একদিন আমরা অনেক ইতিবাচক ফলাফল দেখতে পেতাম। এই যুদ্ধ শুরু হওয়ার কারণে কিন্তু সমস্ত হিসাব নিকাশ পাল্টে গেছে। এখন এই জ্বালানি সরবরাহ করতে গিয়ে কিন্তু সরকারকে হিমশিম খেতে হচ্ছে। সরকার চেষ্টা করছে, হয়তো এই ইরান যুদ্ধ থেমে গেলে, পুরোপুরি থেমে গেলে এবং পুরো গ্লোবাল সাপ্লাই চেনটা যদি নর্মাল হয়, তো তখন হয়তো আমরা আরেকটু ভালোভাবে বিচার করতে পারবো সরকারের সাফল্য। এরই মধ্যে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করা হয়, যেখানে 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন তার মুখপাত্ররা। 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরের এক ফাঁকে যাবেন গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক ভিটায়। সরকারি নানা কর্মসূচি অংশগ্রহণ শেষে পা রাখবেন স্মৃতি বিজড়িত জিয়াবাড়িতে। দীর্ঘ 2 দশক পর ঘরের ছেলেকে কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত বাগবাড়িবাসী। আমাদের এই বাগবাড়িতে, ওনার বাড়িতে উনি আসছেন প্রধানমন্ত্রী হয়ে। এলাকাবাসী এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে বাড়ি বাড়ি নায়ের আসা শুরু হয়ে গেছে। ছেলেমেয়েরা কি করবে সেটা চিন্তা ভাবনা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখতে তার নিজ গ্রামের মানুষের উদ্গ্রীবের বহিঃপ্রকাশ এমনই। বগুড়া শহর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জিয়াবাড়িতে তারেক রহমান প্রথম এসেছিলেন 1984 সালে মায়ের সাথে। সেই স্মৃতি আজও জলজল করছে অনেকের চোখে। খালেদা জিয়া মনে করেন যে আইলো, তার 2 ছেলেগুলি আসে ওই বাগবাড়ি ওই যে বিল্ডিংয়ের সামনে ওইটি মিটিং করে, সাদা কাপড় পরে, মানে বিবিধ পোশাক পরে। তার 2 ছেলে সারা গ্রাম সাইকেলে সারা দিন আসলো। সবশেষ 2 দশক আগে পৈতৃক ভিটায় পা পড়েছিল বিএনপি চেয়ারম্যানের। তবে ঘরে ফেরা না হলেও নিজ মানুষগুলো থেকে কখনোই সরে যাননি দূরে। ভার্চুয়ালি কিংবা ফোনে খোঁজ রেখেছেন প্রিয়জনের। যদিও তাকে কাছে পাওয়ার আগ্রহ কখনোই ফুরায়নি বাগবাড়িবাসীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে বগুড়ায় গেলেও তখন নিজ বাড়ি যাওয়া হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। জিয়া পরিবারের সন্তান শেখরে ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। ঘরের ছেলের আগমনকে ঘিরে এবার বাগবাড়িবাসীর আবেগটা একটু বেশি। বাপ মরে গেছে, মা মরে গেছে, মায়না দেশও চাচ্ছে, আমরা খুশি বাবা। আমাকে চলে আসছে বাড়ি, আমরা এখন খুশি হয়ে গেছি। তাই রহমান প্রথম আসছে, আসে খালটা আমাকে কাটবি। আমরা এখানে বসবাস করি, গা বা ধোয়াত সব দিকে মাছ টাছ পাবো, সবই পাবো আমরা মনে করেন এই খালকালটা। আগামী 20 এপ্রিল বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা স্থানীয় বিএনপি ও বিশিষ্টজনদের। আমার বিশ্বাস 20 তারিখে এসে বগুড়ার যেগুলো উন্নয়নমূলক কাজ করা দরকার সে কাজগুলো উনি হয়তো ঘোষণা দিবেন। এটা আমি মনে করি যে বগুড়াবাসীর যে 20 তারিখে আসবে প্রধানমন্ত্রী হওয়ার পরে বগুড়াবাসীর মানে আলতামুল হাসান মাঠে কানায় কানায় পূর্ণ করে তার বক্তব্য শুনবেন। যখন উনি বগুড়া এসেছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত উনি বগুড়ার উন্নয়নের জন্য চেষ্টা করে দিয়েছেন। তা আমরা আশা করি যে এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার আমাদের সেই স্বপ্ন পূরণ করবে, এই প্রত্যাশা করছি বগুড়া। শেকরের টানে বাগবাড়িতে প্রধানমন্ত্রী ফিরে আসবেন বারে বারে, এমন প্রত্যাশাই স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।